হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি হাসান বলছি। আজ 22 এপ্রিল এবং 2023 এবং আজ বিশেষ একটা দিন বটে। তা হলো আজ ঈদ উল ফিতর বা রমজানের ঈদ। 9 দিন থাইল্যান্ড যাত্রার আজ আমাদের দ্বিতীয় দিন। এখন থাইল্যান্ডের সময় সকাল ভোর 5:30। ভাবছেন এত সকাল বা ভোরবেলা কোথায় যাচ্ছি? চলুন যেতে যেতে বলা যাক কোথায় যাচ্ছি। আসলে গতকাল সন্ধ্যায় জানতে পারলাম থাইল্যান্ডে আজ ঈদ হতে যাচ্ছে। তাই গতকাল রাতেই আমি বাংলাদেশি মালিকানাধীন কিছু হোটেলে গিয়ে খোঁজখবর নিয়ে এসেছি যে ব্যাংককের শহরে কোথায় কোথায় ঈদের নামাজ পড়া যায়। অনেক মসজিদই আছে জানতে পারলাম, কিন্তু আমি এত দূরে না গিয়ে আমার হোটেলের পাশেই থাইল্যান্ডের একটা নামকরা হসপিটাল আছে যার নাম বামরুনঘাট হসপিটাল। আর এই হসপিটালের ভিতরেই মুসলমানদের জন্য মসজিদের ব্যবস্থা আছে, আর এতে ঈদের নামাজও নাকি আদায় করা হয়। আর তাই এই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম ঈদের নামাজ পড়ার জন্য। ব্যাংককের আকাশে এখন রাত গড়িয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বলা যায় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য সিঙ্গাপুরের পরেই থাইল্যান্ডের স্থান। আর থাইল্যান্ডের সব নামকরা হসপিটাল মধ্যে প্রথম সারির এই বামরুনঘাট হসপিটাল। বলা চলে এশিয়া মহাদেশের এবং আরবিক সকল দেশ থেকে এখানে চিকিৎসা ব্যবস্থার জন্য লক্ষ লক্ষ লোক এখানে আসে প্রতি বছর। আর থাইল্যান্ডের দেশটা দিন দিন উন্নত হওয়ার পিছনের কারণটা হলো উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং ভালো পর্যটন ব্যবস্থার কারণে। আমি হসপিটালের একদম পিছনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসি। একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম এখানে নামাজ পড়ার জায়গাটা কোথায়। সে খুবই বিনয়ের সাথে আমাকে সাথে নিয়ে মসজিদের দরজা পর্যন্ত নিয়ে এসেছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি প্রথমেই ঢুকতে মনে করলাম আমি কি ভুলে কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম না তো, কারণ 2-3 জন লোক ঢুকেই দেখলাম অনেক খাবার দাবার সাজাচ্ছে, অনেক আইটেম সাজিয়ে রাখছে। তখনও বুঝতে পারিনি আসলে ঈদের নামাজ পড়তে আসলাম, কিন্তু এখানে এত খাবার দাবার কেন। তাই যাই হোক ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখলাম এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমি বসার সাথে সাথে একজন বয়স্ক লোক ভদ্রলোক আমাকে এসে কিছু চকলেট ধরিয়ে দিলেন এবং বললেন কিছু চকলেট নেওয়ার জন্য এখান থেকে। পরে দেখলাম অনেককে উনি চকলেট দিচ্ছে যেই আসছে প্রথমেই, এবং সব চকলেট উনি খুলে সবাইকে দিচ্ছে এবং বাকি অনেক চকলেট উনি মসজিদের মেইন গেটের সামনে বাকি খাবার দাবারের সাথে সাজিয়ে রাখছেন। আসলে এই মসজিদে বেশি বাংলাদেশি ছিল না, বেশিরভাগই ছিল আরবিক দেশের লোকজন। আর আমরা বাংলাদেশিরা সব একসাথে বসতে লাগলাম। আর থাইল্যান্ডের বেশিরভাগই আরবিকরা মূলত এখানে আসে, জানতে পারলাম সবাই নাকি চিকিৎসা করানোর জন্য এখানে আসে। কিছুক্ষণ অপেক্ষার পর একজন আরবিক ইমাম সাহেব আসলেন ও উনি ঈদের নামাজের বয়ানও শুরু করলেন। যেহেতু ওনার বয়ানটা ছিল আরবি ভাষায়, তাই কিছুই বুঝতেছিলাম না, তাই চকলেট খেতে খেতে বয়ান শুনতেছিলাম। ও হ্যাঁ, মাঝপথে একজন এসে একটা করে পানির বোতল দিয়ে দিলেন। وملائكة الرحمن بتكليف من الله تعد له مكانه في الجنة. ليس هذا من عندي، وإنما حديث رواه الإمام مسلم قال فيه رسولنا صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ হলো এবং সবার সাথে কোলাকুলি করলাম। আসলে ঈদের আনন্দটাই হলো নামাজ শেষে মুসলমান ভাইদের সাথে একজন আরেকজনের সাথে কোলাকুলি করা। যদিও আসলে এখানে আমার তেমন কেউ পরিচিত ছিল না, তারপরও নামাজ শেষে কোলাকুলি করা ছাড়া আমার কোনো রাস্তাই ছিল না। এটা আমার যেহেতু খুব পছন্দ, তাই নামাজ শেষে বের হওয়ার পথে দেখলাম কেন এত খাবার দাবার সাজিয়ে রাখা হয়েছিল।
একদম গোছানো সাজানো সব কিছু, অনেক আইটেম ছিল, খাবারের অনেকগুলো সামগ্রী ছিল। তাই আমি আমার সকালের নাস্তাটা এখানে সেরে নিলাম। তাই খাবার শেষে আমি হোটেলে যাওয়ার সময় আমি আমার বাচ্চা এবং স্ত্রীর জন্য কিছু খাবার এবং কেক এবং কিছু চকলেট নিয়ে গেলাম। আসলে আমার পরিবার যেহেতু সবাই দেশের বাইরে বসবাস করে, তাই ঈদের দিন আসলেই আমি সবচেয়ে বেশি একটা জিনিস খুব বেশি মিস করি, আমার ফ্যামিলিকে খুব মিস করি, আমার পরিবারের সবাইকে খুব মিস করি। আমার পরিবারের সদস্যদের সাথে একসাথে বাবা ভাই সবার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়া আসা, এবং সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমার মাকে। আমার ঈদের দিনে নামাজ শেষে বাসায় এসে আমার মায়ের পায়ে ধরে সালাম করা এবং দিন শেষে আমার মার হাতে অনেক মজাদার কিছু খাবার খাওয়া। এখন হোটেলে গিয়ে আমরা একটু পর সবাই বের হব এবং ঈদের দিনের সকালটা একটু উপভোগ করব এবং ঈদের দিনের কিছু বাঙালি খাবার দাবার খাওয়ার জন্য চেষ্টা করব। প্রথমেই আমাদের হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখলাম। হোটেলের চারপাশটা মোটামুটি খুব ন্যাচারালি ছিল, যেহেতু আমি আগেই এটা দেখে বুক করেছিলাম। আর বলে রাখা ভালো, আমি এই হোটেলটা আসার 1 মাস আগেই agoda.com থেকে আমার কার্ড ব্যবহার করে আগেই পেমেন্ট করে রেখেছিলাম, যার জন্য খুব কমই অনেক আমি নিতে পেরেছি। যদি আমি সরাসরি এখানে হোটেলে বুকিং না করে উঠতাম তাহলে অনেক টাকা আমাকে বেশি দিয়ে উঠতে হতো। আমাদের হোটেলের পাশেই বানবনগান হসপিটাল ছিল, আর এই হসপিটালের পাশে বাংলাদেশে কিছু নামি দামি রেস্টুরেন্ট আছে। যারা ব্যাংকক যাতায়াত করেন তারা হয়তো বা এগুলো সবই চিনেন। আমরা একটা বাংলাদেশের রেস্টুরেন্টে আসলাম ঈদের স্পেশাল কিছু খাবারের খোঁজে। যেহেতু আমরা বাঙালি, তাই ঈদের দিনে কিছু স্পেশাল খাবার না খেলেই নয়। তাই এখানে মোটামুটি বাংলাদেশি সকল রেস্টুরেন্ট যেহেতু আছে, তাই সকল ধরনের খাবারও পাওয়া যায়, যেমন বিরিয়ানি, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, পোলাও, সেমাই, ফিন্নি, আরও কত কি। যাই হোক, আমরা আমাদের মেনুতে রাখার চেষ্টা করেছি ঈদের দিনের জন্য স্পেশাল ঈদের পোলাও, রোস্ট, তাছাড়া কাবাব এবং খাবারের পরে কিছু সেমাই এবং ডেজার্ট জাতীয় কিছু খাবার রেখেছি আমাদের খাবারের পাশাপাশি। এই হোটেলের খাবারগুলো আমার অসাধারণ লেগেছে, বিশেষ করে রোস্ট, পোলাও এগুলো খুবই চমৎকার লেগেছে। হোটেলটার নাম হচ্ছে স্টার হোটেল, যারা এখানে গিয়ে থাকেন হয়তো বা চিনে থাকবেন। আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা আমাদের থাইল্যান্ডের পরের গন্তব্য ব্যাংকক শহর থেকে 140 কিলোমিটার দূর এবং সমুদ্রের পাড়ে পাতায়া শহরের উদ্দেশ্যে যাব। থাইল্যান্ডে আসার পরে গ্র্যাব নামের একটা অ্যাপস আমি নামিয়ে নিয়েছিলাম। এটা আসলে উবারের মতো, ভাড়া ট্যাক্সি থেকে অনেকটাই কম, তাই সবসময় আমি গ্র্যাবটাই ব্যবহার করে থাকি। তাই একটা গ্র্যাবের থেকে গাড়ি ডেকে আমি হোটেল থেকে পাতায়া যাওয়ার জন্য ব্যাংককের ইকামাই বাস স্ট্যান্ডে যাচ্ছি। পাতায়া যাওয়ার জন্য আপনি 2 ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন, একটা রেগুলার এসি বাস আর একটা মাইক্রোবাস অথবা হাইএক্স বলা যায়, যার ভাড়া নেবে সম্ভবত 143 বাতের মতো। এতে আপনাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আমরা গিয়েছিলাম এবার হাইএক্সে করে, যেহেতু আমি এর আগেও 2 বার বাসে করে গিয়েছিলাম ব্যাংকক শহর থেকে পাতায়া শহরে, তাই একটু ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতার জন্য আমি হাইএক্সটা ব্যবহার করেছি। তাছাড়া আমি যেহেতু এবার ফ্যামিলি নিয়ে যাত্রা করেছি,
তাই আমি হাইএক্স বাসে করে রওনা করেছি। আর তাই আপনাদেরকে আমি বলবো এসি বাসে না গিয়ে এমন হাইএক্স বাসে করে যাওয়ার জন্য, এতে আপনাদের জার্নিটা অনেক আরামদায়ক হবে। আর হ্যাঁ, মাঝপথে আমাদেরকে 10 মিনিটের জন্য একটি বিরতিও দিয়েছিল নাস্তা করার জন্য। তাই আমরা খাওয়া দাওয়া খেয়ে আবার রওনা দিলাম পাতায়ার উদ্দেশ্যে। চলুন ব্যাংককের শহরের রাস্তার অলিগলি দেখতে দেখতে আমরা পাতায়ার উদ্দেশ্যে যেতে থাকি। আমরা 2 ঘন্টা 40 মিনিটে চলে আসলাম পাতায়া শহরে। নেমেই একটা গ্র্যাব থেকে ট্যাক্সি ডাকলাম হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর পাতায়া হোটেলের বুকিং আমি ঠিক 1 মাস আগেই করে রেখেছিলাম ব্যাংককের হোটেলের বুকিংয়ের সময়। আর আমাদের হোটেলটা ছিল পাতায়া বিচের একদম সাথেই। তাছাড়া গ্র্যাব ব্যবহার করার আরেকটা কারণ হলো গ্র্যাবের গাড়ির ড্রাইভাররা কিছুটা ইংলিশ বুঝতে পারে, কিন্তু লোকাল ট্যাক্সি ড্রাইভাররা ইংলিশ কোনো প্রকার কিছুই বুঝতে পারে না। কিছু একটা বললে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। তাই আমি সবসময় গুগল ট্রান্সলেট ব্যবহার করে থাকি। এই হোটেলের ভাড়াটা পড়েছিল আমার 1200 বাতের মতো, যার বাংলাদেশি টাকায় আসে 4200 টাকা। যাক, আজকে এই পর্যন্তই। এই ব্লগটা আগামী ব্লগে দেখাবো আমি পাতায়া শহরে কী করলাম আর কোথায় কোথায় ঘুরলাম। এই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।